ঠিক আছে, এখানে আরেকটা দেখি ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজের ব্লক সম্পর্কে একটু কথা বলি। এটা মানে জানা দরকার এই জন্য, কারণ হচ্ছে যে প্রোগ্রামে হঠাৎ করে আপনি কোনো কিছু রান করলেন বা ইনিশিয়ালাইজার ব্লকের আপনার কখনো দরকার পড়লো, হ্যাঁ, তখন কোনটার পরে আসলে কোনটা কাজ করে বা কেন কাজ করে, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে আপনি একটা প্রোগ্রাম রান করলেন, আপনি সেই যে জিনিসটা লেখেন নাই, তারপরেও সেটা চলে আসছে। যেমন হচ্ছে যে আপনি সুপার কিওয়ার্ড ধরেন আপনি লেখেনই নাই, কিন্তু দেখা যাচ্ছে যে সুপার কিওয়ার্ডের ওই যে ওইখানে যে ডিফল্ট কনস্ট্রাক্টর সেটাকে সে শো করছে, কিন্তু সেটা আপনি খুঁজে পাচ্ছেন না আসলে মানে কেন শো করছে। তো এই জন্য আসলে আহ, এই স্টেপ গুলো একটু জানা দরকার, হ্যাঁ, যে আপনি সুপার কিওয়ার্ডটা নাও ইউজ করলেও এটা যে চলে আসছে এই জিনিসটা জানা দরকার। আবার হচ্ছে সুপার কিওয়ার্ডে ইউজ করার পরে আপনি ইনিশিয়ালাইজ ব্লকটা ইউজ করলেন, তো এটা ইউজ করেছেন আপনি এই জায়গায়, কিন্তু সে প্রিন্ট করছে কিন্তু কনস্ট্রাক্টরের আগে, হ্যাঁ, তখন হচ্ছে যে মানে কেন করছে এই জিনিসগুলা। তো এখানে দেখেন রুলস দেওয়া আছে ইনিশিয়ালাইজার ব্লকের কিছু রুলস হচ্ছে যে ইনিশিয়াল ব্লক ইজ ক্রিয়েটেড হোয়েন ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ ক্রিয়েটেড, মানে যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এখানে একটা ক্লাস হচ্ছে কি এ, আর একটা ক্লাস হচ্ছে বি টু। ঠিক আছে, তো বি টু ক্লাসের মধ্যে আমাদের বি টু একটি কনস্ট্রাক্টর আছে এবং এ ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে। বি টু এক্সটেন্ড করেছে এ ক্লাসটাকে, যেহেতু এক্সটেন্ড করেছে, তো এরকম বি টু ক্লাসের যদি কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে বা আমরা যদি ডিফল্ট কনস্ট্রাক্টর দেই, মানে ডিফল্ট কনস্ট্রাক্টর যদি নাও লিখি, সে অটোমেটিক্যালি সুপার যেহেতু এক্সটেন্ড করেছে তাহলে সুপার ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে সে কল করবে। ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে যদি কিছু লিখি তাহলে সেটাকে সে শো করবে, যদি না লিখি তাহলে সেটা শো করবে না। ঠিক আছে, আর এখানে বি টু যে ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে আমি বলেই দিলাম, মানে লিখেই দিলাম যে এটা সুপার সে কল করবে এবং হচ্ছে যে তার পরবর্তী স্টেপ হচ্ছে যে এটাকে সে কল করবে। ঠিক আছে, তো এখানে কি করছে, এখানে দেখেন এখানে হচ্ছে বি টু ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম কি বি, এবং এটা কি নিউ কিওয়ার্ডের থ্রুতে অবজেক্ট তৈরি করলো, মেমোরিতে সে জায়গা অ্যালোকেট করলো। এই যখনই জায়গা সে অ্যালোকেট করলো তখন কি 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 করবে, সে হচ্ছে যে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে সে ফার্স্টে, মানে যেহেতু হচ্ছে যে একটা অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথেই সে কনস্ট্রাক্টরটাকে কল করবে, জন্য সে এই কনস্ট্রাক্টরটাকে সে প্রথমে সে কল করবে। তো এই কনস্ট্রাক্টরটা যখন সে কল করবে, কল করা যে কোনো একটা কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর যখন সে কল করে, তখন সে প্রথমেই সে কল করে হচ্ছে সুপারটাকে কল করে, তারপরে সে কল করার কথা কোনটা, তারপরে সে এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে পরবর্তীতে জাস্ট যদি ইনিশিয়ালাইজার ব্লক থাকে তাহলে সে এইটাকে কল করবে, যদি না থাকে তাহলে সে পরবর্তীতে এই লাইনটাকে সে এক্সিকিউট করবে। ঠিক আছে, তো এই জিনিসটা কি বুঝতে পারলেন এটা? আমার মনে হয় না যে ক্লিয়ার হয়েছে, তারপর যদি মানে ইয়ে থাকে। কায়সার আহমেদ, আপনার কি ক্লিয়ার? Yes, sir. ওকে, তুষার, আপনার একটু মানে কিছু কিছু সমস্যা আছে, বুঝতে পারছি। তুষার তুষার কি ক্লিয়ার? হ্যাঁ মোটামুটি। হ্যাঁ স্যার। মোটামুটি না, 100% বুঝবেন। মোটামুটি বুঝলে তো হবে না। ঠিক আছে, মানে কোন জায়গায় হ্যাঁ সমস্যা, কোনটা বোঝেন না একটু বলেন, লজ্জা পাওয়ার স্যার, তো এই যে কিছু নাই। স্যার এই যে ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজেশন ব্লক ইজ ইনভোক, স্যার এই লাইনটা হচ্ছে আগে প্রিন্ট করছে এটা। হ্যাঁ হ্যাঁ, প্রথমে তো বুঝলাম যে সুপার কিওয়ার্ডের ওটা প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর of ইনভোক course। ওটা প্রিন্ট করছে, এটা তো বুঝছি, কিন্তু স্যার এই যে ইনস্ট্যান্স মানে এই এটা প্রিন্ট করছে পরে এইটা কি রকম? হ্যাঁ, এটার জন্য প্রথমে যেটা বুঝতে হবে এই কম্পাইলার কি কাজ করে। কম্পাইলার যখন একটা অবজেক্ট ক্রিয়েট করলে করার পরে কি মানে কনস্ট্রাক্টর যে মানে যখন একটা ক্লাস, জাভা কম্পাইলার কপি দ্য কোড অফ দ্য ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজার ব্লক ইন এভরি কনস্ট্রাক্টর। প্রত্যেকটা কনস্ট্রাক্টরের মধ্যে কি করে সে ইনিশিয়ালাইজার ব্লকের একটা কপি সে ওর মধ্যে সে একটা কপি করে নেয়। মানে হচ্ছে যে আমি যখন ইনিশিয়ালাইজার ব্লকটা আমি কোথায় লিখলাম, এই জায়গায় লিখলাম। ঠিক আছে, এখানে দেখেন ক্লাস বি এর মধ্যে একটা কনস্ট্রাক্টর হচ্ছে যে কি এই বি নামে একটা কনস্ট্রাক্টর আছে, তার মধ্যে হচ্ছে যে তার বাইরে কি আছে একটা, তার বাইরে আছে ক্লাস এই বি কনস্ট্রাক্টরের বাইরে হচ্ছে যে একটা ইনিশিয়ালাইজার ব্লক। ইনিশিয়ালাইজার ব্লক কি বুঝবো, কার্লি ব্রেসেসের মধ্যে আমি যা লিখবো, দুইটা কার্লি ব্রেসেসের মধ্যে আমি যেটা লিখছি সেটা হচ্ছে ইনিশিয়ালাইজার ব্লক। মানে হচ্ছে এইভাবে যদি আমরা কোনো কিছু লিখি, যে এইভাবে কোনো কিছু লিখলাম, তার মানে এর এই কার্লি ব্রেসের মধ্যে যা যা কিছু লিখলাম সেটা হচ্ছে যে ইনিশিয়ালাইজার ব্লকের মধ্যে আমরা কাজ করছি। ঠিক আছে, কিন্তু এই যে আমি কোনো কিছু লিখে মেথডের নাম লিখে এখানে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা যা লিখলাম এগুলা কিন্তু ইনিশিয়ালাইজার ব্লক না। ওকে, তো কম্পাইলার কি করছে দেখেন, কম্পাইলার এখানে কি বলছে যে জাভা কম্পাইলার কপিস দ্য কোড অফ ইনিশিয়াল ব্লক ইন এভরি কনস্ট্রাক্টর। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে কম্পাইলার, আমি যখন কোডটা এক্সিকিউট করছি তখন কম্পাইলার কি করবে, সেই কোডগুলোকে সে নিয়ে এসে চেক করবে। ওই কম্পাইলার যখন কোডটা নিয়ে যখন মানে কম্পাইল করবে বা কোনো জায়গায় একত্রিত করবে, মানে
কোডগুলো দেখবে, তখন সে কি হয়, তখন হচ্ছে যে ক্লাস বি যে বি নামে যে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে বি ক্লাসের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, সে অটোমেটিক্যালি তো ডিফল্ট কনস্ট্রাক্টর কল করেই, আমরা জানি। তো আমরা সেই জিনিসটা বোঝার জন্য সেখানে যে ডিফল্ট কনস্ট্রাক্টর লিখলাম, তারপরে একটা কনস্ট্রাক্টরের মধ্যে কি থাকে, যদি সেটা আরেকটা ক্লাসকে যদি এক্সটেন্ডস করে, তাহলে সেই ক্লাসের মধ্যে যদি কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে এবং সেই কনস্ট্রাক্টরের মধ্যে মানে যেটাকে সে এক্সটেন্ড করলো, যেটা সে প্যারেন্ট ক্লাস, সেটাকে যদি এক্সটেন্ড করে তার মধ্যে যদি কোনো ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে কিছু লেখা থাকে, তাহলে সে এটা শো করবে। কারণ হচ্ছে যে যখনই কোনো ক্লাস একটা ক্লাস আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করে, তার মধ্যে যে মানে সাব ক্লাস থাকে, এই যে হচ্ছে সাব ক্লাস ধরি, আর এটা হচ্ছে যে আরেকটা ধরি যে প্যারেন্ট ক্লাস। হ্যাঁ, তো এই সাব ক্লাস ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে মানে অটোমেটিক্যালি কল করবে যখন এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হবে। এই যখন কনস্ট্রাক্টর কল করবে, সুপার নামে কিওয়ার্ডটা অটোমেটিক্যালি সে বসায় নিবে। বসানোর পরে পরবর্তী লাইনে সে কি বসাবে, এই সুপারের পরে পরবর্তী লাইনে সে বসাবে হচ্ছে ইনিশিয়ালাইজার ব্লকের একটা কপি। নিচে ছিল, এটাকে উপরে নিয়ে আসছে। ঠিক আছে, এটাকে যখন উপরে নিয়ে আসছে, তখন এখানে আসলে কোন তিনটা জিনিস এক্সট্রা অ্যাড করছে, এই সুপার এবং ইনিশিয়ালাইজার ব্লক। দেখেন এর মধ্যে কিন্তু ঢুকে গেছে এই যে ক্লাস বি এর ভিতরে, এই যে ক্লাস বি এর ভিতরে একটা কনস্ট্রাক্টর বি আছে, এর মধ্যে কিন্তু এই যে কনস্ট্রাক্টর বি এর মধ্যে দুইটা জিনিস এক্সট্রা, একটা জিনিস বাইরে ছিল ইনিশিয়ালাইজার ব্লক, সেটাকে সে কিন্তু ভিতরে ঢুকাই নিছে। ভিতরে ঢুকায় সে ঠিক এই যে কনস্ট্রাক্টরের ভিতরে যে লাইনটা ছিল সেটাকে সে প্রিন্ট করে নাই, মানে সেটাকে প্রিন্ট করার পূর্বে সে ইনিশিয়ালাইজ ব্লকটাকে সে কল মানে ঢুকাই নিছে, এবং হচ্ছে যে তার উপরে রাখলো কি সুপারটাকে। ঠিক আছে, তার মানে প্রথমে হচ্ছে যে সুপার, তারপর হচ্ছে ইনিশিয়ালাইজার ব্লক, তারপরে হচ্ছে যে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। ঠিক আছে, এই যে কনস্ট্রাক্টরের যে পুরো মেথডটা সেটা। আমি এটাকে আসলে কপি করে কোনো যেটা নিলে মনে হয় ভালো বুঝতে পারবেন। উম, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে লিখি এখানে। হ্যাঁ, class B আমি এখানে লিখলাম। আর এখানে হচ্ছে যে বি, মানে ওই জায়গায় যে যে ফরম্যাটে যেভাবে লিখছে, যে বোঝা যাচ্ছে না আসলে কি কাজ করতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে এরকম, আর হচ্ছে যে একটা ইনিশিয়ালাইজার ব্লক। আই এম ইনিশিয়ালাইজার, আই এম ইনিশিয়ালাইজার ব্লক। হ্যাঁ, আর এটা হচ্ছে যে কি সুপার। তো জানি যে এটা যেহেতু ক্লাস, এবং এই ক্লাসটা যেহেতু এক্সটেন্ড করেছে ক্লাস বি নামে কোনো একটা ক্লাসকে সে এক্সটেন্ড করেছে ধরলাম। হ্যাঁ, তো এখানে এটা ইরর দেখাচ্ছে, এটা যেহেতু আমি মানে মানে জাস্ট বোঝানোর জন্য জাস্ট লিখলাম আর কি। তো এই ক্লাসটাকে এক্সটেন্ড করেছে, মানে এই ক্লাস বি এর মধ্যে যদি কোনো কিছু থাকে কনস্ট্রাক্টরের মধ্যে, সেটাকে সে এক্সিকিউট করবে আর কি। ঠিক আছে, আর এখানে ইরর দেখার কারণ হচ্ছে কি, এখানে এই যে ইন্ট, এটা দেওয়া যাবে না, সি দিতে হবে, ক্লাস সি। সরি, এবার ঠিক আছে। আর এখানে হচ্ছে কি সিস্টেম ডট আউট ডট কোথায় আউট বি বি কনস্ট্রাক্টর। তো নর্মালি কি থাকে, কনস্ট্রাক্টর যখন থাকে তখন হচ্ছে যে এর মধ্যে কিছুই থাকে না। হ্যাঁ, যখন না থাকে, যখন কিছু থাকে না, এটা হচ্ছে যে ইনিশিয়ালাইজার ব্লকের পার্ট হচ্ছে এই অংশটুকু, আর এটা হচ্ছে যে কি কনস্ট্রাক্টর বি। আর এই যে কনস্ট্রাক্টর বি যেটা আছে, আমি যখন এটাকে রান করব, মানে এখন আমি রান করব না, আমি জাস্ট বোঝানোর জন্য জাস্ট এভাবে লিখলাম। যখন আমি এটা রান করবো, সে প্রথমে কি করবে, এই যে এখানে প্রথমে একটা সুপার কিওয়ার্ড সে বসায় নিবে, যেহেতু আমি বি ক্লাসটা একটা ক্লাসকে এক্সটেন্ড করেছে, তা ওই ক্লাসের মধ্যে যদি কোনো কিছু থাকে সুপারের মধ্যে, তাহলে সে প্রিন্ট করবে, না হলে করবে না। ঠিক আছে, সুপিয়ার এটাকে সে বসায় নেবে কম্পাইলার, মানে কম্পাইল করার পরে, মানে আমি বোঝাচ্ছি পরবর্তী স্টেপে সে কি কি করবে সেটা দেখাচ্ছি। এইখানে জাস্ট সুপার এটাকে বসাবে, বসানোর পরে এই যে ইনিশিয়াল ব্লক আছে এটাকে আমি কাট করে নিলাম বা কপি করে নিলাম, এখানে থাকুক, কপি করে নিলাম, কপি করে নিয়ে সে এখানে পেস্ট করে দিল। ঠিক আছে, তো প্রথমে পেস্ট, প্রথমে সুপারটাকে কল করবে, তারপরে হচ্ছে যে ইনিশিয়াল ব্লকটাকে সে কপি করে নিয়ে আসলো, নিয়ে এসে তারপর পরবর্তী লাইনে সে এক্সিকিউট করবে কোনটাকে, এটাকে। ঠিক আছে, মানে ওইটাকেই জাস্ট সিম্পলি সে এখানে বুঝাইলো যে জাভা কোড, জাভা কম্পাইলার কপিজ দ্য কোড অফ ইনিশিয়াল ব্লক ইন এভরি কনস্ট্রাক্টর। ঠিক আছে, ক্লিয়ার এবার? স্যার এবার বুঝছি স্যার। ওকে,
ঠিক আছে। তো ইনিশিয়ালাইজের ব্লকের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখে নেবেন। এটা মানে তেমন কঠিন কিছু না, ঠিক আছে। এখন আমি যাই নেক্সটে, যাই দেখি নেক্সটে কি আছে। আমরা একটু বেশি সময় ধরে থাকি। ফাইনাল কিওয়ার্ডটা আমরা একটু দেখে নিই। ফাইনাল কিওয়ার্ডটা আসলে কিসের জন্য লাগে? হ্যাঁ, ফাইনাল কিওয়ার্ড আসলে, ফাইনাল কথাটা শুনে আমরা বুঝতে পারছি যে ফাইনাল দিয়ে মানে কোনো কিছু ফাইনাল, ওখানে আর কিছু মানে ইয়ে হবে না। ফাইনাল কিওয়ার্ড সম্পর্কে একটু কায়সার হামিদ একটু বলবেন? স্যার এটা অনেকটা স্ট্যাটিক কিওয়ার্ডের মতো। মানে স্টার্টিং ধরেন আমি বুঝলাম না আর কি, হ্যাঁ, সোজা বাংলায় বলেন আর কি। মানে ফাইনাল স্ট্যাটিক কিওয়ার্ডটা হচ্ছে স্যার এরকম একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা যদি আমরা চাই তো এটার ভ্যালু মানে চেঞ্জ করা যায় না। যেমন স্যার একটা মেথডের মধ্যে একটা ভেরিয়েবলের ভ্যালু যদি আমরা একবার দেই, আরেকটা মেথডে গিয়ে আবার চেঞ্জ করতে পারি, কিন্তু একটা কিওয়ার্ড যদি স্ট্যাটিক কিওয়ার্ড হয় তখন আর ওই ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারি না। আর ফাইনাল কিওয়ার্ডটা হচ্ছে অনেকটা ওই স্ট্যাটিক কিওয়ার্ডের মতনই, যদি কোনো একটা মেথড ফাইনালি কল করা হয় তাহলে ওই মেথডটা সেমই মানে অপরিবর্তনশীল থাকে। ওকে, হ্যাঁ ঠিক আছে। ফাইনালটা হচ্ছে যে কি, আমি আমি বলি, সেটা হচ্ছে যে ফাইনাল হচ্ছে যে একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আমি যেখানে ইউজ করব, মেথড, ভেরিয়েবল বা যে ক্ষেত্রে ইউজ করি না কেন, সেক্ষেত্রে কিন্তু সে কয়েকটা কাজ সে মানে করতে পারবে না। মানে আমি তাকে স্টপ করে দিয়ে যাচ্ছি, মানে তুমি যে কাজ করতে বলছি তোমাকে, তুমি সেটাই করবা, এছাড়া অন্য কিছু করবা না। তোমাকে যদি বলি যে 100, তুমি মানে ধরেন একটা ভ্যালু, যেমন আমাদের পাই নামে একটা ইয়ে আছে, হ্যাঁ, পায়ের মান আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল বা এরকম কিছু একটা বের করার জন্য আমাদের পাইটা দরকার হয়। পায়ের একটা ভ্যালু 3.1416, এটা সর্বজনীন, সবাই স্বীকৃত আর কি, হ্যাঁ, সবাই জানে পায়ের ভ্যালু বললেই কত, 3.1416 সামথিং সামথিং আরো আছে। তো ওইরকমই একটা ফাইনাল হচ্ছে যে এরকম একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডের মধ্যে যদি মানে যে মানে যেটাকে চেঞ্জ করতে পারবেন না, মানে আহ, আহ, সেটা চেঞ্জ করতে পারবেন না, মানে এরকম যে আপনি ধরেন আপনার নাম হচ্ছে যে আহ, আহ, কি বলে, তুষার। তো এখন তুষার নামটা আমি বলে দিলাম, আপনার নাম এটাই ফাইনাল, সারা জীবন এই মানে তুষার নামই থাকবে, এটাকে চেঞ্জ করা যাবে না। তো এই যে প্রোগ্রামের ভাষায় ওই জিনিসটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ওই ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। হ্যাঁ, যখনই আপনি কোনো ভেরিয়েবল বা মেথড বা আপনার কোনো মানে মানে মেথড বা ভেরিয়েবলের সামনে যখন আপনি ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করবেন, তখন সেটাকে চেঞ্জ করা যাবে না। মানে এক কথা চেঞ্জ করা যাবে না, সেটা হচ্ছে যে ফাইনাল। তো এখানে দেখেন, এখানে রাইট সাইডে খুব সুন্দর করে দেখা যাচ্ছে ফাইনাল কিওয়ার্ড, স্টপ চেঞ্জ ভ্যালু, স্টপ মেথড ওভার রাইডিং, স্টপ ইনহেরিটেন্স, ঠিক আছে। এই কয়েকটা জিনিস সে করতে দিবে না। তো এখানে দেখেন ফাইনাল কিওয়ার্ড, এখানে জাস্ট আমরা এক্সাম্পলটা দেখি, এখানে আর কি লেখা আছে বোঝার দরকার নেই, জাস্ট এই রাইট সাইডে যে পয়েন্টটা আছে, জাভা কিওয়ার্ড, জাভা ফাইনাল কিওয়ার্ড, এই তিনটা পয়েন্ট মনে রাখবেন। আর কোডটা জাস্ট বুঝি, কোড বুঝে বুঝে কাজ করলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে ক্লাস হচ্ছে কি বাইক, বাইক নামে একটা ক্লাস, ফাইনাল ইন্ট স্পিড লিমিট হচ্ছে কত, 90। আর আরেকটা হচ্ছে যে ভয়েড রান, আর রান নামে হচ্ছে যে একটা মেথড। আর এখানে হচ্ছে যে তার মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা মেইন মেথড। মেইন মেথডে আমরা কি, এই ক্লাসটাকে, এই ক্লাসের একটা অবজেক্টটাকে আমরা জাস্ট কল করব, হ্যাঁ। এই মানে অবজেক্টটা ক্রিয়েট করলাম, অবজেক্টটা ক্রিয়েট করার পরে রান মেথডটাকে আমরা কল করলাম, কল করার পরে যখন আমি এটা মানে এক্সিকিউট করতে যাচ্ছি, তখন কম্পাইল টাইম ইরর দিচ্ছে। যখন আমি এই মেথডটাকে কল করছি, তখন আমি স্পিড লিমিট কত দিয়েছি, 400। কিন্তু ফাইনাল এখানে তার আগেই ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালুটা আমি এখানে ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করে বলে দিয়েছিলাম যে ফাইনাল ইন্টিজার টাইপের একটা ভ্যালু, এই ভেরিয়েবলের জন্য স্পিড লিমিটের জন্য 90। যখন আমি 90 দিলাম, তখন কি সে সে বুঝতে পারলো যে স্পিড লিমিট সবসময় 90 থাকবে, যেখানে আমি আমি এটার ভ্যালু কখনোই চেঞ্জ করতে পারবো না। কিন্তু রান মেথডে আমি কল করে এটার ভ্যালুটা আমি চেঞ্জ করার ট্রাই করছিলাম, এই জন্য সে কম্পাইল টাইম ইরর দেখাচ্ছে, মানে কোডটা রান করার আগেই, ঠিক আছে। কম্পাইল টাইম হচ্ছে যে কোডটা রান করার আগেই হচ্ছে যে আপনার সে দেখাচ্ছে যে আমি একটা মানে এখানে বলে দিয়েছি যে এটা চেঞ্জ করা যাবে না, কিন্তু তুমি কেন চেঞ্জ করছো, এই জন্য এটা কম্পাইল টাইম এরর। কম্পাইল টাইম এবং রান টাইম সম্পর্কে একটু বলবেন যে কম্পাইল টাইম কোন জিনিস এবং রান টাইম কোন জিনিস? কায়সার আহমেদ একটু বলেন, বা তুষার। কম্পাইল টাইম হচ্ছে বলেন। স্যার এটা কম্পাইল, প্রথমে যখন আমরা প্রোগ্রামটা ক্লিক করি এই রানের মধ্যে, তখন এই প্রোগ্রামটা প্রথমে কম্পাইল হয়, কম্পাইল হয়ে একটা ক্লাস ফাইল তৈরি করে। তো কম্পাইলটেড ইরর হচ্ছে যে ইররটা কম্পাইলের মানে কম্পাইলের সময় হয়। আর রান টাইম ইরর হচ্ছে যখন প্রোগ্রামটা রানিং অবস্থায় চলতেছে, চলার মাঝখানে কোন একটা ইরর করে, লাইক ধরেন স্যার কোন একটা জিনিস আমি নামে সেভ করছি, কিন্তু ওইখানে আমি রানিং অবস্থায় আমি এখানে ভ্যালু দিচ্ছি স্যার স্ট্রিং।
ওকে ওকে। এরকম। হ্যাঁ, মানে হচ্ছে যে আপনার কম্পাইল টাইম হচ্ছে যে এরকম একটা জিনিস, যে জিনিসটা আপনার র মেটেরিয়াল টাইপের আর কি। হ্যাঁ, মানে টোটাল জিনিসটা তৈরি করার পরে র মেটেরিয়াল সবকিছু মানে চেক করে দেখলো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যেমন হচ্ছে সিনট্যাক্সটা কমা মিস করলেন, বা আপনার সিনট্যাক্স মানে আপনার যেভাবে লেখার কথা সেই ফরম্যাটে লিখলেন না, এইগুলা যখন আপনি চেক করবেন তখন হচ্ছে মানে এইসব জিনিস চেক টেক করে যখন, এগুলো সব হচ্ছে কম্পাইল টাইমে কাজ করে। কম্পাইল টাইম হচ্ছে যে মানে জাস্ট হচ্ছে যে একটা র ডাটা আছে, সেই ডাটাটাকে চেক করাটা, মানে ওই প্রসেসটা মানে পুরো জিনিসটা পুরো সেম ফরম্যাটে লিখলেন কিনা, যেভাবে লেখার কথা ছিল সেভাবে লিখেছেন কিনা, এটা হচ্ছে যে ইনিশিয়াল স্টেজের চেক। তারপরে প্রোগ্রামটা রান করার সময় যদি আপনার মেমোরি কোনো সময় বেশি হয়ে যায়, তারপরে হচ্ছে যে আপনার হঠাৎ করে কোনো কারণে ক্র্যাশ করলো, হ্যাঁ, এগুলো হচ্ছে রান টাইম এরর। ঠিক আছে, মানে উনি যে যেটা বললো সেটা হচ্ছে যে মানে খুব সুন্দর করে বোঝালো। তুষার, কি আপনি বুঝতে পেরেছেন? কম্পাইল টাইম হচ্ছে যে জাস্ট রান করার আগে। ঠিক আছে, রান টাইম হচ্ছে যে হ্যাঁ প্রোগ্রামটা যখন রান করে। ঠিক আছে, মানে রানিং অবস্থায়, হ্যাঁ মানে ধরেন একটা কোনো কিছু চলছে, চলতে চলতে হঠাৎ করে ক্র্যাশ করলো, ওই চলা জিনিসটা হঠাৎ করে ক্র্যাশ করলো, যে ওইটা হচ্ছে যে রান টাইম। আর একটা হচ্ছে যে আপনি প্রোগ্রামটা চালাইতেই পারছেন না, মানে স্টার্ট করার আগেই সে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওটা হচ্ছে কম্পাইল টাইম, মানে এইভাবে মনে রাখেন সহজ ভাষায়। ওকে, তো এখানে হচ্ছে যে জাভা ফাইনাল ক্লাস, ফাইনাল ক্লাসে আমি আরেকটা দেখি কোনো ক্লাসের মধ্যে, এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। ফাইনাল কোনো ক্লাসের সামনে যদি ফাইনাল কিওয়ার্ডটাকে ইউজ করি, তাহলে আমি কি কি করতে পারবো না, সেটা কি ইনহেরিট করতে পারবো না। ক্লাসের সামনে কি আছে, ফাইনাল আছে, কিন্তু যদি কোনো মেথডের মধ্যে ফাইনাল থাকতো কিন্তু ক্লাসের সামনে কোনো ফাইনাল কিওয়ার্ড নাই, কিন্তু সেই ক্লাসটাকে আমি এক্সটেন্ড করতে পারতাম, কারণ যদি এই ক্লাসের মধ্যে যদি ফাইনাল কিওয়ার্ডটা থাকতো না, তার ভিতরে কোনো ভেরিয়েবল বা মেথডের মধ্যে ফাইনাল কিওয়ার্ডটা আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা মানে হতো না। হ্যাঁ, যেহেতু এই ক্লাসের সামনেই, মানে সে ঢোকার আগেই বলছে যে আমি ফাইনাল, ঠিক আছে, তখন সে এখানে মানে কি করবে, একটা কম্পাইল টাইম এরর দিবে। মানে বলছে যে সে তোমার যে আসলে রুলটা থাকার কথা, সেই রুলের বাইরে তুমি মানে অন্য মানে রুল ব্রেক করছো, সেই জন্য সে কম্পাইল টাইম এরর দেখাচ্ছে। মানে প্রোগ্রাম রান করবে কি, রান করার আগেই সে কাজ করা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে ইজ ফাইনাল মেথড ইজ ইনহেরিটেড, ইজ ফাইনাল মেথড ইজ ইনহেরিটেড। হ্যাঁ, ইয়েস ফাইনাল মেথড ইনহেরিটেড বাট ইউ ক্যান নট ওভাররাইট ইট। এই যে ফাইনাল মেথড আপনি ইনহেরিট করতে পারবেন, মানে ফাইনাল আসলে কি, ফাইনাল মানে যেটা আমি দিয়েছি সেটা তোমাকে সেভাবেই রাখতে হবে, কোনো চেঞ্জ করতে পারবে না। ক্লাসের সামনে যদি ফাইনাল থাকতো তাহলে আমি ক্লাসের মধ্যে ঢুকতেই পারতাম না। ক্লাসের মধ্যে কিন্তু ফাইনাল লেখা নাই, কিন্তু হচ্ছে যে বাইক যে আহ, এই ক্লাসের মধ্যে সামনে কোনো ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করা নেই। তো আমি যখন হোন্ডা টু নামে একটা ক্লাস আছে, ক্লাস এক্সটেন্ড করেছি বাইক ক্লাসে এক্সটেন্ড করার পরে আমি এখানে একটা অ্যানোনিমাস একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। অ্যানোনিমাস অবজেক্ট মানে যার কোনো নাম নাই, নাম ছাড়া একটা অবজেক্ট তৈরি করেছি, নিউ হোন্ডা 2। তারপরে সেই অবজেক্ট তৈরি করেছি যেহেতু নাম ছাড়া, সেই জন্য আমি জাস্ট নিউ এই হোন্ডা 2 এই কনস্ট্রাক্টরটা প্রথমে রাখলাম নিউ কিওয়ার্ড, যার থ্রুতে অবজেক্ট ক্রিয়েট করবো। এবং এখানে আমি যখন কনস্ট্রাক্টরটাকে বললাম যে এটা এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর, তখন সে বুঝে নিল যে এই ক্লাসেরই একটা অবজেক্ট, কিন্তু অবজেক্টের কোনো নাম নেই। তারপরে হচ্ছে ডট দিয়ে আমি এই রান মেথডটাকে আমি এক্সেস করেছি। যেহেতু এই মেথডের মধ্যে ফাইনাল আছে, ফাইনাল মানে কি, চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, তো এইখানে এই মেথডটা আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই মেথডটাকে আমি চালাতে পারবো। কিন্তু যদি ক্লাসের সামনে দিতাম, ক্লাসের এখানে ক্লাস কি, মানে কোনো কিছু আমি পরিবর্তন করতে পারবো না। তো ক্লাসের সামনে যদি ফাইনাল থাকে তার মানে ঢুকতে পারবো না। তারপর হচ্ছে মানে যার যেটা কাজ সেটাকে যদি আমি না করতে মানে ফাইনাল ইউজ করি, সেটাকে সেটাকে আমি করতে পারবো না, ব্যাস এটাই। স্যার, মানে স্যার আমরা ক্লাসটিকে ফাইনাল করলে ওইটাকে আমরা ইউজ করতে পারবো না, কিন্তু মেথডকে ফাইনাল করলে ওইটাকে আমরা মানে ইনহেরিট করতে পারবো। না, মেথড তো ইনহেরিট হবে না, হবে ক্লাসটাকে ইনহেরিট ও করলে, সরি, ক্লাসটাকে ক্লাসকে ইনহেরিট করতে পারবো। হ্যাঁ, ক্লাসটাকে ইনহেরিট করলে ওর মধ্যে যা যা সবকিছু ইউজ করতে পারবেন, কিন্তু ভিতরে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না যদি সেটার মধ্যে ফাইনাল থাকে। ঠিক আছে, স্যার মেথডটা ফাইনাল করলে স্যার ওইটা আমরা ওভাররাইড করতে পারবো না নাকি? হ্যাঁ হ্যাঁ, ওভাররাইড মানে চেঞ্জ করতে পারবেন না আর কি। ঠিক আছে, ফাইনাল মানে ওটা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এই ওভাররাইডই আর আচ্ছা কি। আচ্ছা। ওকে, তো যার ফলে আমি হচ্ছে জাস্ট এই মেথডটাকে জাস্ট কল করেছি, কিন্তু এর মধ্যে কোনো কিছু চেঞ্জ করে আমি অন্য কিছু দিব, সেটা হবে না। তো হোয়াট ইজ ব্ল্যাঙ্ক অর আনইনিশিয়ালাইজড ফাইনাল ভেরিয়েবল? A final variable that is not initialized at the time of declaration is known as blank or blank final variable। মানে হচ্ছে যে আমি এই যে একটা ভেরিয়েবল যেটা দিলাম, যে ভেরিয়েবলের মধ্যে, হ্যাঁ, যে ভেরিয়েবলের মধ্যে আমি কোনো কিছু বলি নাই যে এরকম তোমার ভ্যালু কত, সেটাকেই বলছে যে ব্ল্যাঙ্ক অর আনইনিশিয়ালাইজ ফাইনাল ভেরিয়েবল। ওকে, তো এই কোশ্চেনগুলো একটু দেখে নেবেন এখানে।
ক্যান ইউ ইনিশিয়ালাইজ দ্য ব্ল্যাঙ্ক ফাইনাল ভেরিয়েবল কি, ব্ল্যাঙ্ক ফাইনাল ভেরিয়েবল কি আমরা ইয়া করতে পারি কিনা, মানে ইনিশিয়ালাইজ করতে পারি কিনা। কারণ আমি দিতেই পারি এরকম একটা ইয়ে যে আমি এখন ইনিশিয়ালাইজ করব না, পরবর্তীতে করব। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অবশ্যই পারি। কিভাবে ইনিশিয়ালাইজ করবো এটা, ঠিক আছে? স্যার ওইটাকে স্যার একটা ব্লক তৈরি করে ইনিশিয়ালাইজ না করা যায় না না? না, ইনস্ট্যান্স ব্লক না, ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজ ব্লক শুধুমাত্র ইনস্ট্যান্সের জন্যই আপনি ইয়ে করতে পারবেন। এটাকে ইয়া করতে গেলে আপনাকে কনস্ট্রাক্টরের থ্রুতে করতে হবে, ঠিক আছে? কনস্ট্রাক্টর ফাইনালের ক্ষেত্রে, বাট অনলি ইন কনস্ট্রাক্টর এখানে লেখা আছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটা ইয়ে করবেন, নোটবুকের মধ্যে একটা নোট করবেন, নোট করে মধ্যে এই পয়েন্টগুলো, এগুলো কিন্তু সবচেয়ে কি পয়েন্ট, যেটা হচ্ছে যে আপনি যত মাথায় রাখতে পারবেন তত হচ্ছে যে আপনি এই কাজগুলা মানে যত মানে অনেক ফাস্ট কাজ করতে পারবেন। ধরেন আপনি এটা কোনো কাজ, আপনাকে একটা প্রোগ্রাম দেওয়া হলো, প্রোগ্রাম দিতে গেলে কিন্তু আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কখন ইনিশিয়াল ব্লক ইউজ করব, কখন হচ্ছে যে মানে আমি ইনিশিয়ালি যখন করব না পরে করব, কিন্তু পরে করতে যে করতে পারতেছি না, দেখা যাচ্ছে এখানে ইরোর এখানে ইরোর। তো এই ইরোর গুলো যাতে না হয় সেজন্য এই জিনিসগুলা, এইগুলা কি পয়েন্ট গুলো মাথায় রাখবেন যে ক্যান উই ইনিশিয়ালাইজ দ্য ফাইনাল ভেরিয়েবল, ইয়েস উই ক্যান, বাট থ্রো অনলি ইন কনস্ট্রাক্টর। ওকে, তো হচ্ছে যে আমরা ইনস্ট্যান্স যদি এটা ফাইনাল না থাকতো, যদি এটা শুধুমাত্র এতটুকু অংশ থাকতো, তাহলে আমরা এই যে কি বলে ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজার ব্লক, সেটা থ্রুতে আমরা সেটাকে ইনিশিয়ালাইজ করতাম। আর আরেকটা হচ্ছে যে কি, যদি এটা হয় ফাইনাল কিওয়ার্ড যদি ইউজ করি, তাহলে অবশ্যই কনস্ট্রাক্টরের থ্রুতে সেটাকে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল। স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল দ্যাট ইজ নট ইনিশিয়ালাইজ এট দ্য টাইম অফ ডিক্লারেশন ইজ নোন অ্যাজ স্ট্যাটিক ব্ল্যাঙ্ক ফাইনাল ভেরিয়েবল। মানে স্ট্যাটিক জাস্ট একটা আরেকটা এক্সট্রা কিওয়ার্ড যেটাকে সে এখানে অ্যাড করেছে। তো এই স্ট্যাটিক ফাইনাল এই দুইটা যখন আমি একসাথে ইউজ করব, তখন অবশ্যই সেটাকে মানে ইনিশিয়ালাইজ করতে গেলে এই স্ট্যাটিক মানে ইনস্ট্যান্ট ইনিশিয়ালাইজার মতন আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এবং তার সামনে অবশ্যই স্ট্যাটিক কথাটা লিখতে হবে। তাছাড়া কিন্তু আমি সেটাকে ইনিশিয়ালাইজ করতে পারবো না যদি কোনো ভেরিয়েবলের সামনে স্ট্যাটিক কথাটা আবার থাকে, ঠিক আছে? তো কোনো ভেরিয়েবলের সামনে স্ট্যাটিক যদি কথা থাকে, স্ট্যাটিক আর ফাইনাল, তাহলে ওইটাকে আমরা ভ্যালু অ্যাসাইন করতে গেলে আমাদের স্ট্যাটিক ব্লক করতে হবে। হ্যাঁ, স্ট্যাটিক ব্লকের মধ্যে দিতে হবে। এটা আমি ইয়ার মধ্যে ইয়ার থ্রুতে দেখি, দাঁড়ান। এটা যদি ফাইনাল না থাকে, ফাইনাল না থাকলেও এটা কাজ করার কথা। হ্যাঁ, ফাইনাল মানে স্ট্যাটিক কিওয়ার্ডের জন্য, স্ট্যাটিক যদি কোনো ভেরিয়েবল থাকে তাহলে সেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য আপনাকে ইউজ করতে হবে এই স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আর ফাইনাল যদি মানে স্ট্যাটিক ফাইনাল যদি দুইটা থাকে, স্ট্যাটিক ফাইনাল যদি দুইটাই থাকে, তার মানে হচ্ছে যে প্রায়োরিটি কোনটা বেশি হবে, স্ট্যাটিক। তার মানে স্ট্যাটিকের জন্য যে ব্লকটা সেটাকে আমি ইউজ করবো। যদি শুধুমাত্র ফাইনাল থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, ফাইনালের জন্য আমাকে কনস্ট্রাক্টরের মধ্যে আমাকে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। হ্যাঁ, ডাটা ওকে, ডাটা ইকুয়াল টু 100। যখন ফাইনাল থাকবে তখন আমাকে কনস্ট্রাক্টরের মধ্যে করতে হবে। যদি সেটা হচ্ছে যে শুধুমাত্র এরকম ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকে, তখন আমাকে ইনিশিয়ালাইজ করার জন্য কি করতে হবে, তখন আমাকে স্ট্যাটিক ব্লক ইউজ করতে হবে, ঠিক আছে? স্ট্যাটিক ব্লক। আবার হচ্ছে যে কনস্ট্রাক্টরের থ্রুতেও কিন্তু আমরা সেটাকে মানে এটাকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি কনস্ট্রাক্টরের থ্রুতে। এটা কিন্তু আমরা দেখেছি কনস্ট্রাক্টরের থ্রুতে কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ইয়া করা যায়। হ্যাঁ, ইনিশিয়ালাইজ করা যায়। ওই যে দিস ডট আমরা ইয়ে দিয়েছিলাম না, দিস ডট নেম, দিস ডট আইডি, ঠিক আছে? ইনস্ট্যান্স ভেরিয়েবলকে কিন্তু এক হচ্ছে ইনিশিয়ালাইজারের থ্রুতে, আর আরেকটা হচ্ছে যে আপনার কি কনস্ট্রাক্টরের থ্রুতেও করা যায়। আর ফাইনাল হচ্ছে যে ফাইনাল হইলে অবশ্যই আমাকে ইনিশিয়ালাইজার ব্লকটা ইউজ করতে হবে। আর স্ট্যাটিক যখন ইউজ করব তখন হচ্ছে যে কি 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 ইউজ করতে হবে, স্ট্যাটিক কিওয়ার্ড যখন ইউজ থাকবে কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবলের সাথে, তখন স্ট্যাটিক কিওয়ার্ডের মাধ্যমে আমি সেটা ইউজ করব। কিছু বলবেন? দেখি এটা হয়েছে। ওকে, এখানে দেখেন আরেকটা কোয়েশ্চেন, ক্যান উই ডিক্লেয়ার এ কনস্ট্রাক্টর ফাইনাল? কনস্ট্রাক্টর কি ফাইনাল হিসেবে আমরা কি দিতে পারি? কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা কিন্তু ফাইনাল আমরা কিওয়ার্ডটা ইউজ করতে পারবো না, ঠিক আছে? কারণ কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর হচ্ছে যে ডাইনামিকলি সে ক্রিয়েট করে, এবং হচ্ছে যে যখন কোনো অবজেক্ট ক্রিয়েট হয় তখন তার ভ্যালুগুলা সে ডিফল্ট যে ভ্যালুগুলো অটোমেটিক্যালি সেট করে।
সো বিকজ কনস্ট্রাক্টর ইজ নেভার ইনহেরিটেড। এবং এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে ক্যান উই ডিক্লেয়ার কনস্ট্রাক্টর ফাইনাল? নো, বিকজ কনস্ট্রাক্টর ইজ নেভার ইনহেরিটেড। কনস্ট্রাক্টর কখনো ইনহেরিটেড হয় না। তো এখানে কয়েকটা কোশ্চেন আছে, এই যে এই কোশ্চেনগুলো একটু দেখবেন নেক্সট ক্লাসে। কোশ্চেন মানে আমি এমনি মানে মৌখিক কুইজের নিবো আর কি, ঠিক আছে। আর হচ্ছে যে একটা কুইজ নিয়ে নেবো চিন্তা করছি, ঠিক আছে। দেখি আর কিছু আছে কিনা। এখানে হচ্ছে যে আরেকটা জিনিস দেখাই, আরেকটা হচ্ছে যে পলিমরফিজম সম্পর্কে একটু বলবেন কায়সার আহমেদ? স্যার পলি মিন্স মিনি আর মরফিজম ফর্ম, মানে পলিমরফিজম হচ্ছে স্যার একটা ইয়ের অনেকগুলা ফর্ম। হ্যাঁ, মানে পলিমরফিজম হচ্ছে পলি মানে হচ্ছে বহু, আর মরফিজ মানে হচ্ছে যে ফর্মস। হ্যাঁ, তা জি বহু ফর্মস, তা বহু ফর্মস হচ্ছে যে মানে আমরা মানুষ বিভিন্ন বিভিন্ন ভাষায় কথা বলি। কেউ বাংলাদেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে, ইন্ডিয়ান মানুষ হিন্দি ভাষায় কথা বলে, যারা ইংলিশ ম্যান আছে তারা ইংলিশ ভাষায়, বা যে যার ল্যাঙ্গুয়েজে কথা বলে, কিন্তু সবার কাজ কিন্তু হচ্ছে যে আপনার কি করা, কথা বলা। তো এটা কি বোঝাচ্ছে যে পলিমরফিজম, কাজ আমরা সেম জিনিসই করব কিন্তু হচ্ছে যে এক একজনের কাজের ধরনটা এক এক রকম, ঠিক আছে। ওটাই হচ্ছে যে পলিমরফিজম। তো আহ, কেন হচ্ছে রান টাইম পলিমরফিজম, নেক্সট ক্লাসে আমরা এই পলিমরফিজম নিয়ে আমরা ডিসকাস করব। এবং সাথে আপনার আরেকটা জিনিস দেখে আসবেন, সেটা হচ্ছে যে আপনার আপকাস্টিং এবং ডাউনকাস্টিং। হ্যাঁ, আপকাস্টিং ডাউনকাস্টিং সম্পর্কে ধারণা আছে? না স্যার। আপকাস্টিং ডাউনকাস্টিং ধারণা নেই। আপকাস্টিং হচ্ছে যে আহ ঠিক এরকম, এখানে কি আছে এটা upcasting? দেখি। সেটা কি স্যার ভ্যালু পরিবর্তন করা ইন্টিজার থেকে ফ্লটে, না কিংবা না না স্যার না না না, ডবল না ওইটা হচ্ছে টাইপ কাস্টিং, ওটা তো অন্য জিনিস। ঠিক আছে, আপকাস্টিংটা বলি। স্যার আপকাস্টিং হচ্ছে আপকাস্টিং, যে স্যার হ্যাঁ বলেন। স্যার এটা হচ্ছে আপনার ওই কারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসে আমরা করতে মানে এইরকম নাকি স্যার? কারেন্ট ক্লাস এটা হচ্ছে যে আপনার আপকাস্টিং মানে একটা জিনিস ছোট আছে তাকে একটু বড় মর্যাদা দেওয়া। হ্যাঁ, সেটা হচ্ছে যে কি আপকাস্টিং। আর ডাউনকাস্টিং হচ্ছে যে একটা জিনিস মানে বড় আছে, আপনি মানে একজনকে হচ্ছে কারেন্ট প্রমোশন ক্লাস দিয়ে উপরে উপরে দেওয়া। উঠানো, আর একটা হচ্ছে প্রমোশন দিয়ে নিচে নামানো, হচ্ছে ডাউনকাস্টিং। ঠিক আছে, তা প্রমোশনকে আপনি কিভাবে দিবেন ক্লাসের ক্ষেত্রে হচ্ছে প্রমোশন দিবেন হচ্ছে যে আপনি মানে সাব ক্লাসকে বলবেন যে তুমি সুপার ক্লাসে তোমার টাইপ। হ্যাঁ, যেমন হচ্ছে যে এখানে দেখেন, এখানে হচ্ছে ট্রায়াঙ্গেল হচ্ছে কি সাব ক্লাস, আর এটা হচ্ছে কি সুপার ক্লাস শেপ। তো শেপ ও শেপ লিখে তারপরে এস দিয়েছে, এস হচ্ছে কি একটা অবজেক্ট বা রেফারেন্স ভেরিয়েবল, কোন অবজেক্টটাকে রেফার করবে, এইখানে যেটা অবজেক্ট ক্রিয়েট হবে সেই অবজেক্টটাকে সে রেফার করবে। তো শেপ হচ্ছে যে একটা টাইপও বলা যায় শেপ, এবং একটা ক্লাস। ঠিক আছে, তো নর্মালি আমরা স্ট্রিং লেখার ক্ষেত্রে কি লিখি, স্ট্রিং লিখি তারপরে এস লিখি। ঠিক আছে, স্ট্রিং এর দেখবেন যে স্ট্রিং এর এসটা কিন্তু বড় হাতে, তার মানে স্ট্রিং কিন্তু একটা ক্লাস। ঠিক আছে, আমরা বলি নর্মালি কি ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং গুলো টাইপ বলি। কিন্তু হচ্ছে যে যখন আমরা স্ট্রিং লিখি তখন আমরা কিভাবে লিখি দেখেন, স্ট্রিং, STRING, স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং এস, এই যে স্ট্রিং যেটা এটা হচ্ছে যেটা ক্লাস। হ্যাঁ, এইটা এইটা কিন্তু হচ্ছে যে ক্লাস, এই দেখেন স্ট্রিং নামে একটা ক্লাস আছে। হ্যাঁ, পাবলিক ফাইনাল ক্লাস হচ্ছে স্ট্রিং এক্সটেন্স অবজেক্ট। ঠিক আছে, তো স্ট্রিং হচ্ছে একটা ক্লাস, আর এটা হচ্ছে যে কি ওই ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবল। সে হচ্ছে যে একটা ভেরিয়েবল মানে রেফারেন্স ভেরিয়েবল, যে আরেকটা মানে স্ট্রিং কে বা কোনো অবজেক্টকে সে রেফার করবে। তো আমরা যদি এই স্ট্রিং এর সাথে তুলনা করি তাহলে এটাকে টাইপও ধরতে পারি। ঠিক আছে, আর এটা হচ্ছে কি তার ভেরিয়েবল। হ্যাঁ, তো সেই হচ্ছে টাইপ, এবং তার একটা ভেরিয়েবল কি এস। ঠিক আছে, আমরা এইভাবেও বলতে পারি, বা আমরা বলতে পারি ক্লাস বা তার একটা অবজেক্ট একটা নাম। তো এই যে এখানে এস, শেপ, এস ইকুয়াল টু নিউ রেক্টেঙ্গল। তো আমি কি এস ক্লাস মানে শেপের একটা অবজেক্ট তৈরি করলাম, শেপের অবজেক্ট, এবং এখানে দেখেন রেক্টেঙ্গল আমি ক্লাসের, সরি রেক্টেঙ্গল ক্লাসটা কই, ও এই যে এইটা এখানে হচ্ছে রেক্টেঙ্গল হচ্ছে যে এই সাব ক্লাস, আর সুপার ক্লাস হচ্ছে কি শেপ। সবারই সুপার ক্লাস হচ্ছে কি শেপ। আর এখানে আমি জাস্ট ফার্স্ট অবজেক্টটা নিয়ে দেখছি। এখানে লেফটে কি লিখলাম, শেপ লিখে এস, লিখে এস ইকুয়াল টু নিউ রেক্টেঙ্গল, মানে অবজেক্টটা ক্রিয়েট করলাম কিসের, রেক্টেঙ্গল ক্লাসের, কিন্তু কোন টাইপের মধ্যে দিলাম, এটা হচ্ছে তুমি হচ্ছে যে একটা শেপ টাইপের একটা অবজেক্ট। হ্যাঁ, শেপ টাইপের অবজেক্ট আমি জাস্ট বলে দিলাম। তার ফলে কি হইলো, অবজেক্ট ক্রিয়েট করলাম রেক্টেঙ্গুলার, কিন্তু টাইপ আমি বলে দিলাম কি শেপের। ঠিক আছে, মানে যে ভ্যালুটা আসবে সেটা শেপের এই এস এর মধ্যে সে অ্যাসাইন হবে। ঠিক আছে, তো কি এ এ হচ্ছে যে মানে চাইল্ডকে তার মানে তার ভ্যালুটা আমি দিয়ে দিলাম কি শেপের মধ্যে। তার মানে এই যে
এই যে এই কাজটা করলাম যে একটা অবজেক্ট ক্রিয়েট করে আমি সেটাকে মানে শেপের মধ্যে আমি দিয়ে দিলাম, তার মানে হচ্ছে যে কি, সে তার ভ্যালুটা আমি সুপার সুপার যে ক্লাস আছে সেটাকে দিয়ে দিলাম, জাস্ট এইভাবে চিন্তা করেন, সুপার ক্লাসকে দিয়ে দিলাম। কিন্তু যদি আমি ডাউন কাস্টিং করতাম, হ্যাঁ বলেন। তার মানে স্যার আমরা হচ্ছে সুপার ক্লাস মানে শেপ ক্লাস একটা রেফারেন্স ভ্যারিয়েবল এস ধরলাম, এসটাকে হ্যাঁ আমরা হ্যাঁ এসটাকে দিয়ে আমরা হচ্ছে রেক্টাঙ্গেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম নাকি? হ্যাঁ, মানে মানে এস হচ্ছে আমরা, এটা যদি আপনি যদি ধরেন একটা স্ট্রিং, এটাকে ধরেন স্ট্রিং একটা ক্লাস, আর তার মধ্যে একটা যদি আমি এইভাবে লিখতাম, আহ কিভাবে লিখবো, স্ট্রিং এস ইকুয়াল টু এস ইকুয়াল টু হ্যালো দেশ, এই যে এখানে আমি কি লিখলাম, স্ট্রিং এস ইকুয়াল টু হ্যালো বাংলাদেশ না। তো এইখানে যে একটা আমি টেক্সটে লিখলাম, এটার জন্য একটা কিন্তু অবজেক্ট ক্রিয়েট হয়েছে। তো এই যে এখানে যে অবজেক্টের যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা আসলো, হ্যাঁ, এই ভ্যালুটা এসে অ্যাসাইন হলো কোথায়, এই এস এর মধ্যে। এই এসটা কোন টাইপের, স্ট্রিং টাইপের, ঠিক আছে। তো এইভাবে চিন্তা করেন, ঠিক আছে। তো মেনলি হচ্ছে যে এই যে অবজেক্টটা ক্রিয়েট হলো, এটা হচ্ছে যে এই অবজেক্টটা ক্রিয়েট হলো, এটা হচ্ছে যে শেপের একটা অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে। এটাকে আপকাস্টিং স্যার। হ্যাঁ, এটা আপকাস্টিং। আর ডাউন কাস্টিং হচ্ছে যে ডাউন কাস্টিং করতে গেলে মানে নর্মালি হচ্ছে যে ছোট ইন্টিজার, মানে ছোট পাওয়ারের যদি কোনো মানে ইয়া থাকে, যেমন হচ্ছে যে 22 শর্ট ইন্ট লং ফ্লোট ডাবল, হ্যাঁ, এরকম একটা প্রায়োরিটি আছে, প্রায়োরিটি সেট করা আছে। কিন্তু হচ্ছে যে মানে ছোট থেকে বড়, আমি ওটা মেবি দেখাই নাই আপনাদের, দেখাইতে হবে, ঠিক আছে। ওটা হচ্ছে যে আপনার কিছু কিছু জিনিস থাকে না, যে মিটার থেকে আপনার কি সেন্টিমিটার যদি কনভার্ট করি, ঠিক আছে, তখন কি গুণ করতে হয়, আবার মানে ছোট থেকে যখন বড়তে যাইতে হয় তখন কিন্তু মানে গুণ করতে হয়, কিন্তু যখন বড় থেকে ছোট করতে হয় তখন ভাগ করতে হয়, এরকম একটা ইয়ে কনসেপ্ট আছে, ঠিক আছে। মানে 1K মানে আমরা কত বুঝি, 1K, 1K মানে হচ্ছে 1000। 1000 বুঝি, হ্যাঁ। কিন্তু 1K কে আপনি যদি মানে আরো ছোটতে যদি কনভার্ট করতে হয় তখন কি করতে হয়, তখন আরো ভাগ করতে হয় না। তার যদি এক ভাগ করতে চান তাহলে তাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তখন ডাউন কাস্টিং, ডাউন কাস্টিংটা হচ্ছে কি, জাস্ট হচ্ছে আপনার শেপটা এই জায়গায় থাকবে আর রেক্টেঙ্গুলারটা এই জায়গায় থাকবে, ঠিক আছে। এবং সেখানে আপনাকে টাইপ কাস্টিং করে বলে দিতে হবে। তো সেটা আমরা পরবর্তীতে দেখবো, হ্যাঁ। আপনি জাস্ট আপ কাস্টিং ডাউন কাস্টিং সম্পর্কে একটু ধারণা নিয়ে আসেন, নেক্সট ক্লাসে যখন দেখবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আজকের ক্লাস মানে ওকে কতটুকু বুঝলেন, ক্লাস কি মানে একটু বোরিং লাগছে বা এরকম কিছু? না না, স্যার। ঠিক আছে, ঠিক সমস্যা আছে, নেই। ওকে। আর তুষার একটু আপনাকে বেশি একটু জ্বালাইতেছি মনে হয় আপনাদের দুজনকেই, ঠিক আছে। ডাইরেক্ট কোয়েশ্চেন করতেছি, তো কোয়েশ্চেন করলে যদি না পারেন সমস্যা নাই। সমস্যা না স্যার, আপনি কোশ্চেন করলে তো আমরা শিখতে পারবো, যত হ্যাঁ ভুল করবো তত শিখবো। হ্যাঁ, আর এখানে যে ভুল করলে আসলে শিখতে পারবেন, ভুল না করলে বুঝতে পারবেন না যে আসলে ভুল হচ্ছে। আর যত বেশি ভুল করবেন তত ভালো, কারণ ভুল না করলে যদি আপনি কাজের ক্ষেত্রে যে যখন তখন যদি ভুল করেন তখন হচ্ছে যে অনেক সমস্যা ফেস করতে হবে। সেই জন্য হচ্ছে যে আগে থেকে ভুল করে থাকলে ওই আনসার গুলো আপনি জানতে পারবেন যে আসলে এই ভুলগুলো আমি করছিলাম, এটার আনসার গুলো এই। আর স্ট্যাক ওভারফ্লোতে সবকিছু নিয়ে সার্চ দিবেন। স্ট্যাক ওভারফ্লো গুগল সার্চ করা বেশি শিখতে হবে, যত বেশি গুগল সার্চ করবেন তত আপনি আনসার গুলো বেশি পাবেন। মানে আপনার মনের মধ্যে যা কোশ্চেন আমাকে যতটা করবেন তার চেয়ে বেশি করবেন গুগলে, ঠিক আছে। গুগলে আপনি বিভিন্ন ধরনের আনসার পাবেন, যেটা যে আনসারটা শুনে আপনার মনে হবে না এটা ঠিক আছে, কয়েকজনের সাথে ম্যাচিং করে দেবেন কয়েকটা সাইটে, তখন আপনি স্যাটিসফাইড হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কতটুকু বুঝতে পারলেন, ঠিক আছে। তো আরেকটা সাইট আছে হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্ট নামে একটা সাইট আছে, সেখানেও তুমি জাভা দেখতে পারো, ওখানে অনেক ইয়ে আছে, লিঙ্ক আছে। আর বিগিনার্স বুক নামে একটা সাইট আছে, সেখানে খুব সুন্দর করে জাভার ডিটেলস আরো বলা আছে। মানে এই সাইটের মতনই এই সাইট থেকেও ওখানে আর একটু ইজি করা, কিন্তু ওই সাইটে কি মানে জাভা টি পয়েন্টে যে এত ডিটেলস এত ইনফরমেশন ওই সাইটে নাই। বিগিনার্স বুক নামে একটা সাইট আছে, যেখানে জাভারও কিছু টিউটোরিয়াল পাবে না ওখানে, ঠিক আছে। তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, আজকে অনেক সময় নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, রাইট টাইমে চলে আসবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম।